মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। আজকেও শব্দটা কানে এলো বিতানের। এই নিয়ে পরপর 3 রাত। ঠিক 12টা বাজতেই এই বাড়ির কোনো একটা ঘর থেকে ভেসে আসছে শব্দটা। খুবই আলতো হাতে হারমোনিয়াম বাজালে যেমন শব্দ হয়, ঠিক তেমন। সুরটা যেন ধরেও ধরছে না বাদক, বারবার হারিয়ে যাচ্ছে হাওয়ায়। বিকেলে রামহরিকে যদিও একবার জিজ্ঞেস করেছিল বিতান, এই হ্যাঁ গো রামহরিদা, বলছি রাতের বেলায় কে হারমোনিয়াম বাজায় বলো তো? রামহরি বেশ অবাক চোখে বিতানের দিকে তাকিয়ে বলেছিল, হারমোনি কেডাই বাজাবে? ওই আমি তো কই শুনি নাই কখনো। তুমি কোন হানে শুনলা? বিতান বলল, কেন, আমি তো ঘরে বসেই শুনতে পাই, খুব আবছা সুর। রামহরি হেসে বলল, এইটা পুরানো বাড়ি, বাতাস লাগা কোথায় কোন হানে কাঠকবজায় শব্দ হয়, তুমি সেইটারেই হারমোনি শব্দ ভাবছো। এই বাড়িতে কেডাই আর হারমোনিয়াম বাজাবে বলো? বাড়িটা সত্যিই বেশ পুরনো, সেই ব্রিটিশ আমলের বাড়ি। বাড়ির বয়স নাই করে 100 বছর তো হবেই। গঙ্গার একেবারে পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বাড়িটার মালিক বিতানের বন্ধু সুব্রত। সেদিন ইউনিভার্সিটির পর সন্ধ্যার আড্ডাতে বিতান আক্ষেপ করে বলেছিল, ভাই কলকাতার চালচিৎকারের লেখাপত্র সব লাটে উঠছে আমার। আগেকার কবি লেখকগুলো কত প্রিভিলেজ ছিল, যখন যেখানে ইচ্ছে বেরিয়ে পড়তো, কাঠশিলা, পুরুলিয়া, উত্তরবঙ্গ, বোলপুর, যখন যেখানে খুশি। এখন শালা যেখানেই যাও খালি টুরিস্ট আর পিকনিকার্স, কোনো শান্তি নেই কোথাও। বিতানের অবস্থা দেখে সুব্রত বলেছিল, তুই একটা কাজ করতে পারিস তো, চরসরাটির ওখানে আমার একটা পুরনো বাড়ি আছে, একেবারে গঙ্গার পাড়ে। ওখানে তো কেউ থাকে না, তুই চাইলে ওখানে কিছুদিন থেকে আসতে পারিস। তো যেরকম শান্তি তুই চাইছিস তেমনটা তুই ওখানে পেয়ে যাবি। বিতান জিজ্ঞেস করলো, চরসরাটিটা আবার কোথায়? সুব্রত বলল, ওই তো কল্যাণীর ওইখানে, খুব বেশি দূরে না, তবে জায়গাটা শহর মোটেও নয়, একেবারে গ্রাম, যাকে বলে বজ পাড়াগা। বিতান আর কথা বাড়ায়নি। তার শান্তি দরকার, কোলাহল থেকে মুক্তি দরকার, নয়তো যে উপন্যাস লেখার সিদ্ধান্ত সে নিয়েছে তা কোনোদিনই শেষ হবে না। এদিকে প্রকাশকের তাগাদা বেড়েই চলেছে দিনে দিনে। 7-5 না ভেবে সুব্রতর থেকে ঠিকানা আর চাবি নিয়ে পরের দিনই বেরিয়ে পড়েছিল বিতান। সুব্রত বলেছিল ওর বাড়ির পাশেই নাকি রামহরিদার বাড়ি, আর বলেছিল ওর বাবা ঠাকুরদা একসময় আমাদের বাড়িতে কাজ করত। রামহরির বাবাকে বা আমার ঠাকুরদা একটা দোকান করে দিয়েছিল বাজারে, তারপর থেকে অবশ্য সেই মণিভৃত্য সম্পর্কটা আর নেই। তবে আমি ওকে বলে দিচ্ছি যে তুই যাচ্ছিস, তোর সব কিছু গুছিয়ে গাছিয়ে দেবে, তোর কোনো চিন্তা নেই। দুপুর করে শিয়ালদা থেকে ট্রেন এসে থামল কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এক প্ল্যাটফর্মের ছোটখাটো ছিমছাম স্টেশন। এক হাতে ট্রলি আর অন্য হাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটছিল বিতান। বিপত্তিটা ঘটল তখনই। ওদিক থেকে ছুটতে আসা একটা লোকের সঙ্গে ধাক্কা লেগে প্ল্যাটফর্মে পড়ে গেল বিতান। ওর শরীরে খুব একটা চোট না লাগলেও মোবাইলটা হাত থেকে ছিটকে পড়ে গেল রেল লাইনের উপর। দ্রুত গা ঝাড়া দিয়ে উঠে বিতান চটজলদি লাইনে নেমে মোবাইলটা তুলে দেখল ইতিমধ্যেই ওটার পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে। এদিক ওদিক তাকিয়ে যে লোকটা ওকে ধাক্কা মেরেছিল সেই লোকটাকেও আর দেখতে পেল না। একরাশ বিরক্তি নিয়ে আবার প্ল্যাটফর্মে উঠে পড়ল বিতান। ফোনটার স্ক্রিন ভেঙে গেছে, পুরো ব্ল্যাঙ্ক। অবশ্য একদিক দিয়ে সেটা ভালোই হলো, একরকম ঝামেলাহীন লেখালেখিটা করতে পারবে। আর ঠিকানা তো সুব্রত দিয়েই দিয়েছে, ফোনের আর কি দরকার। বছর 10 আগেও তো মানুষ ফোন ছাড়া বেঁচে থাকতো। এই সমস্ত যুক্তি দিয়ে নিজের মনকে বুঝিয়ে অটো স্ট্যান্ডের দিকে পা বাড়ালো বিতান। লাইনের ওপাশটায় কল্যাণী বিশ্ববিদ্যালয়। ঘোষপাড়া স্টেশন থেকে চরসরাটির অটো পাওয়া যায়। অটো থেকে কোথায় নামতে হবে সেটা সুব্রত আগেই বলে দিয়েছিল। কথা মতো জায়গায় নেমে বিতান দেখল একটা আধবুড়ো লোক তাল গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে।
বিতানকে দেখে এক গাল হেসে লোকটা বলল, তুমি বিতান বাবু? বিতান ঘাড় নাড়ল। হ্যাঁ আমি, কিন্তু বাবু নই। তুমি রামহরিদা, তাই তো? বাড়িটা পুরনো হলেও বেশ গোছালো বাড়ি। বেশ কয়েকবার সংস্কারও হয়েছে। জানলাগুলো নতুন করে লাগানো হয়েছে, রং করা হয়েছে। বাড়ির উঠোনের ছোট্ট ফুলের বাগানটাও রীতিমতো পরিচর্যা করা হয়। বাগানের দিকে তাকিয়ে রামহরি বলল, আমার মাইয়াটা বুঝলে কিনা, ও তো বড্ড ফুল ভালোবাসে, ওই করে এইসব। দোতলার একটা দক্ষিণমুখী ঘর বেছে নিল বিতান। ঘরটায় একটা গঙ্গামুখী বারান্দা আছে। তাছাড়া এই বাড়ির একমাত্র রাধাচূড়া গাছটা ঠিক এই ঘরের পাশেই, জানলা খুললেই দেখা যায়। বিতান বলল, তা রামহরিদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? রামহরি বলল, তুমি আমার বাড়িতে খাইবা? এই বাড়িতেও রাঁধনের জিনিসপত্র রইছে, খালি ওই গ্যাসটাই নাই। উনুনে তো তুমি রাঁধতে পারবে না। বিতান একটু জোর গলাতেই বলল, না না, আমি ঠিক পারবো, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি পারবো। রামহরি বলল, না না, কষ্ট আর কিসে, তুমি আমাগো লগেই খাইবা। আরও খানিকক্ষণ হ্যাঁ না এর পর অবশেষে বিতান রাজি হল। প্রথম দিনটা জিনিসপত্র গোছগাছ করতে করতেই কেটে গেল। রাতে রামহরির বউয়ের পরিপাটি হাতে রান্না খেয়ে কিছুক্ষণ বাড়ির সামনের গঙ্গার পাড়ে ঘাসের ওপর বসে থাকতে থাকতেই ঘুম জড়িয়ে এলো বিতানের। এমন শব্দহীন রাত সে যে কতকাল দেখেনি। হু হু বেগে হাওয়া বইছে গঙ্গায়। সুব্রতদের এই বাড়িটা একেবারেই নিরিবিলি, গ্রাম থেকে বিচ্ছিন্ন। গ্রামের শেষ বাড়িটা এখান থেকে প্রায় 500 মিটার দূরে। মাঝখানে একটা বিশাল বড় আম বাগান, আর বাড়ি পেরিয়ে সামনে বহুদূর পর্যন্ত চাষের জমি। আজ আকাশে চাঁদ থাকলেও চাঁদনি নেই। উত্তর দিকে বেশ মেঘও জমে আছে, রাতে বৃষ্টি হতে পারে। মনটা শিশুদের মতো নেচে উঠল বিতানের। তার গ্রামের প্রতি ধারণা বিভূতিভূষণ জীবনানন্দেই সীমাবদ্ধ ছিল এতদিন। জন্ম থেকেই সে শহুরে। সত্যি বলতে কি, আগে কোনোদিন এতখানি গ্রামে সে আসেওনি। এমন একটা জায়গায় থাকতে পারলে সাহিত্যে 2-3টে নোবেল তো আমি একাই বাগিয়ে নিতে পারবো, মনে মনে হাসল বিতান। সামনে কিলোমিটার খানেক উত্তরে গঙ্গা বাঁক নিয়েছে। আরও উত্তরে চূর্ণী আর গঙ্গার মিলনস্থল। এইখানে এসে গঙ্গার স্রোত প্রায় নেই হয়ে গেছে। ফলে জায়গায় জায়গায় বহু চড়া রয়েছে নদীর মধ্যে। একটা চড়া তো এখান থেকেই দেখা যায়। গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে ফিরল বিতান। রামহরির বাড়ি এই বাড়িটার ডান পাশে, একটা ছোট্ট একতলা টিনের বাড়ি। ওই বাড়িটাও সুব্রত ঠাকুরদা বানিয়ে দিয়েছিল রামহরির বাবাকে। খাওয়ার সময় রামহরি বিতানকে বলছিল, কি জানো তো, কর্তা বাবু বাড়িখান বানাই দিছিলেন, সাইডা যাইতে মন চায় না, তাই এই ভূতের বিটায় পড়ে আছি। তবু একদিক দিয়া ভালাই হইছে, আশেপাশে লোকজন যত কম থাকে তত শান্তিতে থাউন যায়। বিতান জিজ্ঞেস করল, এখানে ডাক্তার পাওয়া যায়? রামহরি বলল, এই বাতাসে ডাক্তার কেন লাগবা, এইখানে রোগ নাই বুঝলা, কয়েকদিন থাও, দেয় সব রোগ সাইরা গেছে। আর জেগে থাকতে পারল না বিতান। আলো নিভিয়ে শুয়ে পড়ল সে। কতক্ষণ যে সে ঘুমিয়েছিল তা সে জানে না। কাছে মোবাইল নেই, ঘুমানোর আগে ঘড়িও দেখা হয়নি। সম্ভবত এখন মধ্যরাত। একটা আবছা হারমোনিয়ামের শব্দে ঘুমটা ভেঙে গেল বিতানের। কান খাড়া করল বিতান। খুবই অস্পষ্ট বাজনার শব্দ। এই বাড়ির অন্ধকার কোনো গলি খুঁজি থেকে যেন ভেসে আসছে। প্রথমে মনে হলো সে হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু না, ওই তো আবার শোনা যাচ্ছে সুরটা। খুব ছোটবেলায় বাবার কাছে অল্প স্বল্প হারমোনিয়ামের তালিম নিয়েছিল বিতান। সুরটা একটু খেয়াল করে শুনতেই
বিতান বুঝল কেউ যেন ব্যর্থ হাতে মালকোষ বাজানোর চেষ্টা করছে। হঠাৎ একটু ভয় পেল বিতান। এই নির্জন বাড়িতে কে হারমোনিয়াম বাজাবে, তাও আবার এত রাতে? সকালে রামহরির ডাকে ঘুম ভাঙল বিতানের। রামহরি বলল, বাবু আমি বাজারে চললুম, সীমা লতা রইল, কিছু লাগলে ওদের বইল, ঠিক আছে? সীমা রামহরির বউয়ের নাম। বিতানের একবার ইচ্ছে হলো রাতের বাজনার কথাটা রামহরিকে জিজ্ঞেস করতে, কিন্তু পরে তার মনে হলো এই কথা রামহরিকে বললে সে ভাববে যে বিতান নির্ঘাত ভীতু লোক। দুপুর পর্যন্ত টানা লিখে চলল বিতান। হিস্টোরিক্যাল ফিকশন, গঙ্গারিডি সভ্যতার এক গুপ্ত সংস্থা কিভাবে মধ্যযুগে বাংলার রাজতন্ত্র নিয়ন্ত্রণ করত, সেটাই এই উপন্যাসের কাহিনী। দুপুরে লতা এলো বিতানের ঘরে। দরজায় টোকা দিয়ে মিহি কণ্ঠে সে ডাকল, বিতানদা, বিতানদা। বিতান লেখার মধ্যে এতটাই মশগুল ছিল যে লতার ডাক সে প্রথমবারে শুনতেই পেল না। দ্বিতীয়বার যখন লতা একটু জোর গলায় ডাকল, ও বিতানদা, বিতানদা, তখন হুঁশ ফিরল বিতানের। ঘাড় ঘুরিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে সে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো, দরজা খোলাই আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকল লতা। লতার বয়স 19 বছর। এবারই উচ্চ মাধ্যমিক পাশ করে কল্যাণী কলেজে বাংলায় অনার্স নিয়েছে সে। মেয়েটির মুখ খুব সুশ্রী, রোগা পাতলা শরীর, যদিও বিতানের চোখে আটকে যাওয়া কলকাতার উজ্জ্বল নাগরিক সৌন্দর্য লতার মধ্যে নেই। সে গ্রামের মেয়ে। গঙ্গার কাদামাটি গায়ে মেখে কৈশোর কেটেছে তার। সুতরাং কলকাতার কলেজে পড়া একটা মেয়ের মুখ আর লতার মুখের মধ্যে যে পার্থক্য তা তো থাকবেই। আজ একটা টিপ পড়েছে লতার। খোঁপায় গুজেছে উঠোনের বাগানের গোলাপ। বিতান জিজ্ঞেস করল, কিছু বলবে? লতা বলল, স্নান করে নিন, মা রান্না হয়ে গেছে। বিতান বলল, হ্যাঁ স্নান তো করব, কিন্তু কোথায় বলো তো? লতা বলল, আপনি সাঁতার জানেন? বিতান ঘাড় নাড়ল, তাহলে দাঁড়ান, আমি টিউবওয়েল থেকে জল এনে দিচ্ছি বাথরুমে। এই কি, না না একদম না, তোমাকে আনতে হবে না, আমাকে বলো টিউবওয়েলটা কোথায়, আমি নিয়ে আসছি। আমি একেবারে অপদার্থ নই, বুঝেছ? লতা হাসল। আমি তাই বলেছি বুঝি? আচ্ছা বিতানদা, একটা প্রশ্ন করব? বিতান বলল, হ্যাঁ হ্যাঁ করো। লতা বলল, আপনি কবিতা লেখেন? বিতান চোখ টিপল। কি কবিতা? প্রেম? না লিখি না, এককালে লিখতাম, বছর 4-5 আগেও লিখতাম, এখন আর লিখি না। কেন লেখেন না? কি জানি, এখন বোধহয় আর ঠিক লিখতে পারি না। দুপুরের খাওয়া শেষ করে আবার লিখতে বসল বিতান। 5টা পর্যন্ত লিখে তারপর লতার সঙ্গে হাঁটতে বেরোল সে। মেয়েটা যে চঞ্চল তা তো বলে দিতে হয় না, মুখে সারাক্ষণ কথা লেগেই আছে। গঙ্গার পাড়ে হাঁটতে হাঁটতে লতা জিজ্ঞেস করল, আচ্ছা বিতানদা, আপনারা শহরের লোকেরা আমাদের নিয়ে খুব ঠাট্টা তামাশা করেন তাই না? বিতান একটু চমকে উঠে জিজ্ঞেস করল, কেন বলো তো? লতা বলল, না আমি দেখেছি, আমাদের কলেজে কিছু মেয়ে আছে যাদের বাড়ি কল্যাণী শহরে, তারা আমাদের দেখলেই কেমন নাক ছিটকোয়। বিতান হাসল। সে কিছু লোকের মধ্যে একটু নাক উঁচু স্বভাব থাকে, আমার মধ্যে নেই। আমার তো বরং ইচ্ছে করছে এখানেই সারা জীবন থেকে যাই, ঝুট ঝামেলাহীন শান্তির জীবন। তারপর হঠাৎ প্রসঙ্গ বদলে বিতান বলল, এরে, এই সুব্রতকে ফোন করে জানানোই হলো না আমি পৌঁছে গেছি। আজ সন্ধ্যাবেলা যখন তোমার বাবা ফিরবে তখন মনে করো তো, সুব্রতকে একটা ফোন করতে হবে। লতা বলল, সুব্রত তাকে তো বাবা কালকেই জানিয়ে দিয়েছে। সেই রাতে আবার ঘুম ভাঙল বিতানের। সেই শব্দ, হারমোনিয়ামের সুর। কাঁচা হাতে কেউ যেন বারবার মালকোষ বাজানোর চেষ্টা করছে। আজ আর বিছানায় বসে থাকল না বিতান। বালিশের পাশ থেকে টর্চটা হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল সে। টর্চ জ্বালিয়ে ঘরের আলো জ্বালালো বিতান।
তারপর সন্তর্পণে দরজা থেকে ভিতরের প্যাসেজে এসে দাঁড়ালো সে। বাড়ির দোতলায় মোট 4টে শোয়ার ঘর, মাঝখানে একটা চৌকো প্যাসেজ, প্যাসেজের মাঝ বরাবর নিচে নামার সিঁড়ি। সিঁড়ির কাছে এসে কান খাড়া করল বিতান। নিচের তলা থেকেই আসছে শব্দটা। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নামলো সে। সিঁড়ি বেয়ে যেই সে নিচে নামলো তার মনে হলো একটা ছায়ামূর্তি যেন তার টর্চের আলোর সামনে দিয়ে সরে গেল অন্ধকারে, আর তার সঙ্গে সঙ্গে বাজনাটাও হারিয়ে গেল। ঘরে ফিরে এলো বিতান। বারান্দায় চেয়ার টেনে একটা সিগারেট জ্বালিয়ে বসল সে। মাথাটাকে ঠান্ডা করা দরকার। তাহলে কি সে, হ্যাঁ, এছাড়া আর কোনো ব্যাখ্যা হতে পারে না। পরপর 2 রাত বাজনার শব্দ, এটা তার মনের ভুল হতেই পারে না। কিন্তু তাই বলে ভূত, এই 21 শতকে ভূত, এবং ভূতে হারমোনিয়াম বাজাচ্ছে। সে রাতে হারমোনিয়ামের শব্দটা আগের রাতের চেয়ে একটু বেশি স্পষ্ট মনে হলো বিতানের। কাঁচা হাতটাও যেন যথেষ্ট পাকা হয়ে উঠেছে। প্রথম দিনের মতো ক্ষণে ক্ষণে আজ আর তাল কাটছে না, ফলে বাজনাটা শুনতেও বেশ ভালোই লাগছে বিতানের। মিনিট 10 মতো বিছানায় শুয়ে শুয়ে বাজনাটা শুনতে লাগলো বিতান। লতা বলল, দেবে কিনা বলো? আচ্ছা বাবা, দেব, যদি তুমি আমাকে একটা কবিতা পড়ে শোনাও। কোন কবিতা বলো? আমি এক্ষুনি পড়ে শোনাচ্ছি। বিতান বলল, সুপ্ত স্থিতা, রবি ঠাকুরের কবিতা। লতা ঘাড় নাড়ল। জানি আমি, কিন্তু ওই কবিতাটার আগেও যে একটা কবিতা আছে, নিদ্রিতা, ওটা না পড়ে তো এটা পড়া যায় না। ওটা তুমি পড়ে শোনাও আমাকে, আমি তারপর সুপ্তস্থিতা পড়ে শোনাচ্ছি। বিতান হাসল। আচ্ছা বেশ, আমি শোনাচ্ছি। সেদিন বিকেলে আর ঘুরতে বেরোলো না বিতান। লেখাটা এবার শেষ করতে হবে। আর সত্যি বলতে কি, কলকাতা টানছে ওকে। নাগরিক নাগপাশ ছিঁড়ে বেরোনোটা এত সহজ নয়। সন্ধ্যের আগে লতা এসেছিল ওর ঘরে। কিছুক্ষণ বসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিতানের জামা কাপড়গুলোকে আলনায় সাজিয়ে গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে আবার ফিরে গেছে ঘরে। বিতান খুব বেশি কথা বলেনি আজ, বলতে চায়ও নি। অমন শুদ্ধ মেয়েটাকে কষ্ট দিতে বিতানের বিবেকে বিঁধছে। সেদিন রাতে খাওয়ার সময় বিতান বলল, কাল বিকেলে আমি ফিরে যাব। রামহরি বলল, লেখা হইল তোমার? বিতান ঘাড় নাড়ল। হ্যাঁ, হয়ে গেছে। লতাও খাচ্ছিল ওর বাবার পাশে বসে। বিতান যখন ফিরে যাওয়ার কথা বলল, একবার আর চোখে সে তাকালো বিতানের দিকে। বিতান যদিও সেটা খেয়াল করেনি। রাতে খাওয়ার পর ঝড়ের বেগে বিতানের ঘরে ঢুকল লতা। তার চোখ মুখ গম্ভীর। বিতান তখন এতদিনের লেখা উল্টে পাল্টে দেখছে। থমথমে গলায় লতা বলল, তুমি আমাকে কবিতা লিখে দিলে না যে? বিতান নরম চোখে তাকালো লতার দিকে। কি করবে আমার লেখা কবিতা নিয়ে? তুমি যাওয়ার পর সব পুড়িয়ে ফেল। বিতান দেখল কখন যেন লতার আবহমান গ্রামীণ সরল মুখে একখণ্ড গভীর কালো মেঘ নেমে এসেছে। হঠাৎ যেন বিতানের কি হয়ে গেল। সে লতার কাছে গিয়ে তার হাত ধরে বলল, আমি আবার আসবো লতা, আসবো, আমি তাড়াতাড়ি আসবো। বিতান ওর হাত ধরতেই শিউরে উঠেছিল লতা। এইবার বিতানের কণ্ঠে ফিরে আসার কথা শুনে যেমন ছুটে এসেছিল ঘরে, তেমনই ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। আর ঘরের মাঝ বরাবর বোকার মতো দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল বিতান। আজকে রাতের বাজনাটা আরো বেশি স্পষ্ট শোনাচ্ছে। আশ্চর্য, আজ একদমই তাল কাটছে না। কি ভীষণ উল্লাসে মালকোষ বাজিয়ে যাচ্ছেন এক অদৃশ্য বাদক।
এই বাজনার শব্দেই ধীরে ধীরে চেতনা ফিরল বিতানের। বিতান দেখল একটা অদ্ভুত ঘরের মধ্যে নরম বিছানায় শুয়ে আছে ও। তার চারপাশে হরেক রকমের যন্ত্রপাতি, কি সব আওয়াজও করছে সেগুলো। আর একটা লোক একটু ঝুঁকে তাকিয়ে আছে তার দিকে, কি যেন বলছে লোকটা। আবছা কানে আসছে বিতানের। বিতান শুনল, বিতান বাবু, শুনতে পাচ্ছেন বিতান বাবু? আড়ষ্ঠ কণ্ঠে উত্তর দিল বিতান, হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আরো 5 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেল বিতান। ওকে বাড়ি নিয়ে আসার 3 দিন পর ওর সঙ্গে দেখা করতে এলো সুব্রত। বিতান তখনও পুরোপুরি ধাতস্থ হয়ে উঠতে পারেনি। ঝাপসা কিছু স্মৃতি ওর মনের মধ্যে ঘোরাফেরা করছে। সুব্রত ছাড়া আর কাউকে সে বলতেও পারেনি এতদিন এই কথাগুলো। আজ সে সুব্রতকে সবটা খুলে বলল, আমি তোর বাড়িতে গেছিলাম ভাই, এরা কেউ কেন আমাকে বিশ্বাস করছে না বলতো? হ্যাঁ, সুব্রত বলল, তুই যাসনি বিতান। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে তোর অ্যাক্সিডেন্ট হয়, একটা লোক ছুটে এসে ধাক্কা মারে, আর তুই টাল সামলাতে না পেরে লাইনের ওপরে পড়ে যাস। তারপর প্রায় সপ্তাহখানেক তুই কোমাতে ছিলি। বিতান ঘাড় নেড়ে বলল, না 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 না, অসম্ভব অসম্ভব। আমি আমি তোর বাড়িতে গেলাম, রামহরির সঙ্গে আমার দেখা হলো। লোকটা বাঙাল তো, হ্যাঁ, কাঠ বাঙাল ভাষায় কথা বলে, ধরা ধরা ভারী, কথাগুলো অস্পষ্ট। এবার সুব্রত বোকার মতো ঘাড় নাড়ল। হ্যাঁ, ও বাঙাল। তুই 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 কি করে জানলি বলতো? বিতান বলল, আমি বলছি তো, আমি গিয়েছিলাম, আমি থেকেছি 5-6 দিন। তোরা কেউ কেন বিশ্বাস করছিস না বলতো? আচ্ছা বল আমাকে, রামহরির বউয়ের নাম সীমা, মেয়ের নাম লতা, তাই তো? কল্যাণী কলেজে বাংলা নিয়ে পড়ে, আর আমি ওকে একটা কবিতাও লিখে দিয়ে এসেছি। জিজ্ঞেস করিস তুই লতাকে, রামহরিকে জিজ্ঞেস করিস। সুব্রত অবাক হয়ে বলল, দেখ, তুই যেগুলো বলছিস সেগুলো সবই সত্যি। রামহরির মেয়ের নাম লতা, বউয়ের নাম সীমা, এগুলো সত্যি, কিন্তু তুই ও বাড়িতে যাসনি বিতান। কালকেও রামহরি আমাকে ফোন করেছিল, তোর খোঁজ খবর নিল। বিতানকে যেন আরো দ্বন্দ্বের মধ্যে ফেলে দিল সুব্রত। বিতান বলল, তাহলে আমি আমি ওদের ব্যাপারে এত কিছু জানলাম কি করে, তুই বল? আমি কি করে জানলাম? সেটাই তো বুঝতে পারছি না ভাই। আচ্ছা তুই একটু সুস্থ হ, তারপর না হয় কোনো মনোবিদের কাছে তোকে নিয়ে যাব আমি। আগে তুই এই শরীরের ধকলটা কাটিয়ে ওঠ, আমি তারপর দেখছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে লেখার টেবিলে গিয়ে বসল বিতান। যে কাজটা করতে গিয়ে এত ঝামেলা হলো, সেই উপন্যাসটা বুঝি তার লেখা হলো না। বিষণ্ণ মনে ওর ঝোলা ব্যাগের চেন খুলে লেখার খাতাটা বের করে বিতান। কি আর করা যাবে, আবার নতুন করে লেখা শুরু করতে হবে। কি অদ্ভুত ঘটনাই না ঘটলো ওর সঙ্গে। একই লেখা আবার লিখতে হবে। মনে মনে হালকা বিরক্তি নিয়ে খাতার পৃষ্ঠা উল্টাতেই চমকে উঠল বিতান। আরে এই তো তার উপন্যাস, যেটা সে চরসরাটির বাগান বাড়িতে বসে লিখেছে। এই যে লতার দেওয়া গোলাপের পাপড়িগুলো। প্রত্যেক দিন লেখার শেষে লতা একটা করে গোলাপের পাপড়ি গুঁজে দিত যতদূর লেখা হয়েছে সেই পৃষ্ঠার পর। হঠাৎ একটা হাড় হিম স্রোত বিতানের শির দাঁড়া দিয়ে বেয়ে গেল। ওর মনে হলো কে যেন ওর পিছনে এসে দাঁড়িয়েছে, অথচ ওর ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ। আবছা জুঁই ফুলের গন্ধ নাকে এলো বিতানের। ঘাড় না ঘুরিয়েই সে জিজ্ঞেস করল, কে? একটা নারী কণ্ঠ হেসে উঠল খিলখিল করে। আমি, তোমার চারুলতা।
মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।